সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দেব, নির্বাচনের পরেই ক্ষমতা দখল করে হাসিনাকে ফেরাবে সেনাবাহিনী। সেনা কর্মকর্তার ভয়ঙ্কর ইঙ্গিত। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব, ভিসা সংকটে বাংলাদেশিদের বন্ধ হচ্ছে ইউরোপ আমেরিকার দরজা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, বাংলাদেশের মসনদে জামাত, ৩ ফ্যাক্টরি হতে পারে বাজিমাত। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, শেষবেলা ইউনুসের হরিলুট, একের পর এক দেশ বিক্রির চুক্তি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব, ঢাকা ১৫ আসলে দাড়িপাল্লার নির্বাচনী ১৩ বুথ ভাঙচুরের দাবি জামায়াত আমিরের। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে শুনবেন বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আগামীকাল বৃহস্পতিবার বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। অন্তর্বর্তী সরকারের তত্ত্বাবধানে সেখানে ভোট হতে চলেছে। ভোট সকাল 7:30 থেকে। একই দিনে অনুষ্ঠিত হবে জুলাই সনদের ওপর গণভোট। বাংলাদেশের ১২,৭৬,৯৫,১৮৩ তাদের পরবর্তী সরকার বেছে নেবেন। রাতের দিকে স্পষ্ট হয়ে যাবে কারা আগামী 5 বছর বাংলাদেশ শাসন করবে। ভোট নিয়ে সর্বশেষ একটি জনমত সমীক্ষা প্রকাশিত হয়েছে। সেই জনমত সমীক্ষার রিপোর্ট অনুসারে বাংলাদেশ শাসন করবে বিএনপি। দ্বিতীয় স্থানে থাকতে চলেছে জামায়াত। এনসিপি, যাদের হাত ধরে বাংলাদেশে পালাবদলের সূচনা, তারা জনমানসে তেমন একটা প্রভাব ফেলতে পারেনি। জনমত সমীক্ষার রিপোর্ট বলছে তারা খুব বেশি হলে 5 থেকে সর্বোচ্চ 10% ভোট পেতে পারে। কোনো কোনো মহল থেকে আবার এটাও আশঙ্কা করা হচ্ছে যে শেষ মুহূর্তে নির্বাচন বাতিলও হয়ে যেতে পারে। বিশেষ একটি গোষ্ঠী ভোট বানচাল করতে সক্রিয় হয়ে উঠেছে। তবে ভোটের ঠিক আগে সেনাবাহিনীর এক কর্তা যে বার্তাটি দিলেন সেটি ভয়ঙ্কর। তিনি জানিয়েছেন, নির্বাচিত নেতারা আবার ব্যর্থ হলে সেনাবাহিনী আবার জনগণের পাশে দাঁড়াবে। ভারতীয় নিউজ ম্যাগাজিন দ্য উইককে দেওয়া এক সাক্ষাৎকারে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে এলাহি আকবর এই কথা বলেছেন। কে এই ফজলে এলাহি? তিনি বেগম জিয়ার নিরাপত্তা ও প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা ছিলেন আর ওয়াকারুজ্জামানের বিশ্বস্ত সেনাপতি। কথা বলেছেন ২৪-এর গণ আন্দোলন নিয়েও। সাংবাদিক নম্রতা বিজি আহুজা তার কাছে জানতে চান, ২০২৪-এর ছাত্র নেতৃত্বাধীন আন্দোলনের সেই সংকটময় সময়ে সেনাপ্রধান আপনাকে ডেকেছিলেন। সেই মুহূর্ত এবং তারপর কি ঘটেছিল? জবাবে অবসরপ্রাপ্ত মেজর বলেন, মধ্যরাতের কিছু পর আমার সঙ্গে যোগাযোগ করা হয়। আমাকে জানানো হয় পরদিন সকালে সেনাপ্রধান আমার সঙ্গে দেখা করতে চান। সেই সময় দিনগুলি ছিল ভয়ঙ্কর উত্তেজনাপূর্ণ। ঝুঁকির বিষয়টি সবাই বুঝেছিল। আমার সন্তানেরা বিদেশে থাকে, পরিবার ভীষণ উদ্বিগ্ন ছিল। কিন্তু আমার জন্য সিদ্ধান্তটা সহজ ছিল। আমি একজন সেনা কর্মকর্তা। সেনাপ্রধান ডাকলে তার সঙ্গে দেখা করাটা আমার কর্তব্য। সকাল ঠিক 10টা নাগাদ আমি তার বাসভবনে যাই। তিনি আগেই সেখানে ছিলেন। অবসরপ্রাপ্ত মেজর আরও বলেন, বসার আগেই তিনি 3টি বিষয় পরিষ্কার করে দেন। প্রথমত, তিনি আর কোনো রক্তপাত চান না। দ্বিতীয়ত, ক্ষমতা আঁকড়ে থাকার কোনো ইচ্ছে তার নেই। তৃতীয় বিষয়টি হল, এই সংকটের সমাধান হতে হবে প্রধান রাজনৈতিক অংশীজনদের সম্মিলিত সিদ্ধান্তের মাধ্যমে। সেনাপ্রধান মনে করেছিলেন পরিস্থিতি এমন এক জায়গায় পৌঁছেছে যে বিলম্ব হলে বিশৃঙ্খলা ও নিয়ন্ত্রণহীন সহিংসতা শুরু হবে। তিনি আমাকে ডেকেছেন কারণ তার ধারণা ছিল রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে সমাজের বিভিন্ন অংশে আমি মোটামুটি গ্রহণযোগ্য। রাজনৈতিক নেতাদের সঙ্গে যোগাযোগ করতে পারব। তিনি আমাকে দ্রুততম সময়ে আলোচনা আয়োজন করার নির্দেশ দেন। আমি প্রত্যুত্তরে বলি, যথাসাধ্য চেষ্টা করব। কথা শেষের দিকে, সময় তখন প্রায় সকাল 10:25। তিনি আমাকে জানান 5 মিনিটের মধ্যে ভারতীয় সেনাপ্রধান তার সঙ্গে কথা বলবেন। তিনি আমাকে থাকতে বলেন, কিন্তু আমি না করি। ভবিষ্যতে ভুল ব্যাখ্যা বা বিশ্বাসহানির কোনো সুযোগ রাখতে চাইনি। আমি সঙ্গে সঙ্গে বের হয়ে যাই। সাক্ষাৎকারের যে অংশের মধ্যে অশনি সংকটে রয়েছে সেই বিষয়ে আলোকপাত করা যাক। অবসরপ্রাপ্ত মেজরকে প্রশ্ন করা হয়, পরবর্তী নির্বাচিত সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার কি হওয়া উচিত? জবাবে অবসরপ্রাপ্ত মেজর বলেন, শাসন ব্যবস্থা। শুধু নির্বাচন জেতা নয়, বিচার বিভাগ সহ সব প্রতিষ্ঠানকে রাজনীতি মুক্ত করতে হবে। রাজনীতিকরণ ও দুর্নীতিগ্রস্ত বিচার ব্যবস্থা নাগরিককে অনিরাপদ করে তোলে এবং সংবিধানকে অর্থহীন করে দেয়। বিচার বিভাগের স্বাধীনতা মৌলিক। এটি আরেকটি ঐতিহাসিক সুযোগ। বাংলাদেশ অতীতে অনেক সুযোগ হারিয়েছে। তরুণ প্রজন্ম অধৈর্য এবং দৃঢ় প্রতিজ্ঞ। নির্বাচিত নেতারা আবার ব্যর্থ হলে ইতিহাস বলে আরেকটি অভ্যুত্থান ঘটবে এবং সেনাবাহিনী আবারও জনগণের পাশে দাঁড়াবে। এদিকে আজ বাংলাদেশে নির্বাচন। অন্তর্বর্তীকালীন সরকারের বিদায় ঘটবে। এর মধ্যে এই সরকার যে কর্মকাণ্ড করে যাচ্ছে
তার ফল ভুগতে শুরু করেছে বাংলাদেশবাসী। কেন বলছি? কারণ ইউরোপ হোক বা আমেরিকা, প্রায় অনেক দেশে ভ্রমণ বা পড়াশোনার জন্য ভিসা পাওয়া কঠিন হয়ে পড়েছে বাংলাদেশের। ফলে প্রশ্ন উঠছে, হঠাৎ কেন এই সংকট? এই সংকটের পিছনে দায় কার? বাংলাদেশের বহু নাগরিক ভিসা পেতে সমস্যায় পড়ছেন। ঠিকঠাক কাগজপত্র জমা করার পরও ভিসা পাচ্ছেন না বাংলাদেশবাসী, অথচ এর পিছনে নির্দিষ্ট কোনো কারণ দেওয়া হচ্ছে না। ফলে অনিশ্চয়তা গ্রাস করছে পদ্মাপাড়ের বাসিন্দাদের। ভিসার ক্ষেত্রে বাংলাদেশিদের জন্য বন্ধ হচ্ছে ইউরোপ আমেরিকার দরজা। এর দায় অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকারকে নিতে হবে, বলছোটেন বিশেষজ্ঞরা। এই একই ধরনের অভিযোগ শোনা যাচ্ছে যুক্তরাষ্ট্রের ভ্রমণ ভিসার ক্ষেত্রে। অনেকে বলছেন দীর্ঘদিন ধরে চেষ্টা করেও তারা ভিসা পাচ্ছে না। বিশেষ করে ট্রাম্প প্রশাসন যবে থেকে ক্ষমতায় এসেছে তারপর থেকে ভিসা জটিলতা অব্যাহত। বিশেষজ্ঞরা বলছেন ভিসা না পাওয়ার পিছনে একটি বড় কারণ রয়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন ভিসা না পাওয়ার পিছনে কয়েকটি বড় কারণ রয়েছে। প্রথমত ভুয়ো কাগজপত্র, ব্যাংকের স্টেটমেন্ট জাল করে কিংবা শিক্ষাগত ক্ষেত্রে কাগজপত্র জাল করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ। দ্বিতীয়ত ভিসার শর্ত ভেঙে অবৈধভাবে থেকে যাওয়া। এর জেরে ব্যক্তিগত স্তরে সেই ব্যক্তি বিপদে পড়ছেন। পাশাপাশি গোটা দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। এর সঙ্গে যুক্ত হয়েছে দেশের অভ্যন্তরীণ ও রাজনৈতিক বাস্তবতা। ইউরোপ ও আমেরিকার দেশগুলো ভিসা দেওয়ার সময় এখন রাজনৈতিক স্থিতিশীলতা, আইন শৃঙ্খলা ও আইনের সুশাসনকে গুরুত্ব দিচ্ছে। ফলে বাংলাদেশি নাগরিকদের জন্য ব্যাকগ্রাউন্ড চেক করা হচ্ছে। এক্ষেত্রে অনেক কঠোর করা হচ্ছে। শ্রমবাজারে ভিসা জটিলতার সংকট স্পষ্ট। সৌদি আরব ছাড়া মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশ বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া বন্ধ করে দিয়েছে। কিছু ক্ষেত্রে আবার সীমিত করেছে। জাপান ও সিঙ্গাপুরে অল্প কিছু শ্রমিক গেলেও সেটা অত্যন্ত সীমিত। এমনকি পর্যটন ভিসার ক্ষেত্রেও একই চিত্র। তথ্য বলছে প্রতি বছর গড়ে 1 লক্ষ বাংলাদেশিকে বিভিন্ন দেশ থেকে ফেরত পাঠানো হয়। ইউরোপ থেকে গত 1 বছরে অন্তত 4,000 মানুষ ফিরেছেন। ফলে ভিসা জটিলতায় আগ্রহীদের বিদেশ যেতে না পারায় একদিকে ক্ষোভে ফুঁসছে নাগরিকরা, অন্যদিকে তারা প্রশ্ন তুলছে কার দায় এক্ষেত্রে, রাষ্ট্রের নাকি নির্দিষ্ট করে এই অন্তর্বর্তীকালীন সরকারের? ফলে ভিসা জটিলতায় আগ্রহীদের বিদেশ যেতে না পারায় আসলে অনেকেই নানা প্রশ্ন তুলছে। বিশেষজ্ঞদের মতে এই সংকট একের নয়, ভুয়ো কাগজ এবং দুর্বল সুশাসনের জেরে এই পরিস্থিতি। সব মিলিয়ে বাংলাদেশের পাসপোর্ট উচ্চ ঝুঁকির তালিকায়। যতক্ষণ না বাস্তবতা বদলায় ততদিন বিদেশ যাত্রায় স্বপ্ন আটকে থাকবে, ভিসা জটিলতার সংকটে পড়বে। তবে অনেকে আশা করছেন বাংলাদেশে ভোটের পর স্থায়ী নির্বাচিত সরকার আসার পর পরিস্থিতি বদলাবে। এদিকে ভারতের ক্ষেত্রে জরুরি ভিত্তিকালীন ছড়া কোনোভাবেই ভিসা দেওয়া হচ্ছে না। ভারত, আমেরিকা, ইউরোপ সহ বিশ্বের বেশ কয়েকটা দেশ এইভাবেই বাংলাদেশের ভিসার ক্ষেত্রে কড়াকড়ি করছে। এখন দেখার শেষমেশ কী পরিস্থিতি তৈরি হয়। এদিকে আজ বৃহস্পতিবার বাংলাদেশের জন্য এক ঐতিহাসিক দিন হতে চলেছে। 2024 সালের জুলাই-অগস্টের উত্তাল আন্দোলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত ও দেশ ছাড়ার পর এই প্রথম দেশ নতুন সরকার গঠনের লক্ষ্যে ভোট দেবে। তবে এই নির্বাচন শুধু ক্ষমতার পালাবদল নয়, ভোটাররা নির্ধারণ করবেন তথাকথিত জুলাই সনদের ভবিষ্যৎ, যা সংবিধানে বড় ধরনের পরিবর্তনের প্রস্তাব রাখছে। তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে শুরুতে এগিয়ে থাকা দল হিসেবে ধরা হচ্ছিল, কিন্তু প্রাক্তন মিত্র শফিকুর রহমানের নেতৃত্বে পুনরুজ্জীবিত জামাতে ইসলামী এখন চমক দেখাতে পারে, এমন আভাস দিচ্ছে একাধিক সমীক্ষা। ঢাকা ভিত্তিক রাজনৈতিক বিশ্লেষক ড্যানিয়েল রহমান বলেন, আগে আলোচনা হতো বিএনপি জিতবে কিনা তা নিয়ে নয়, বরং কত ব্যবধানে জিতবে তা নিয়ে। 250 না 280 আসন, এটাই ছিল প্রশ্ন। এখন জরিপে বিএনপি ও জামায়াতের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পূর্বাভাস মিলছে, তাই উত্তেজনা অনেক বেড়েছে। এই নির্বাচন হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগকে বাদ দিয়েই, অথচ দলটির এখনও 30-40% সমর্থন রয়েছে বলে ধারণা করা হয়। ফলে রাজনৈতিক পরিবেশ অত্যন্ত উত্তপ্ত। প্রায় অর্ধেক ভোটকেন্দ্র উচ্চ বা মাঝারি সতর্কতায় রয়েছে। নিবন্ধিত আগ্নেয়শস্ত্রের একটা বড় অংশ এখনও জমা পড়েনি। রাজনৈতিক হামলা, গুলিবর্ষণ ও অস্থিরতা প্রায় নিত্যদিনের ঘটনা। তার উপর রয়েছে পুলিশের জনবল সংকট। এই প্রেক্ষাপটে সামান্য ব্যবধানই হয়ে উঠতে পারে ফল নির্ধারণের কাঠিকারি, বিশেষ করে যখন প্রায় অর্ধেক ভোটার এখনও সিদ্ধান্তহীন। 1. সিদ্ধান্তহীন ভোটাররা ফল ঘুরিয়ে দিতে পারে।
বিভিন্ন জরিপে দেখা যাচ্ছে উল্লেখযোগ্য সংখ্যক ভোটার এখনও সিদ্ধান্ত নেননি কাকে ভোট দেবেন। ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের এক জরিপে 7% ভোটার নিজেদের সিদ্ধান্তহীন বলে জানিয়েছেন, 11% মত জানাতে অস্বীকার করছেন। প্রথম আলোর সমীক্ষায় প্রায় 17% ভোটার বলেছেন তারা এখনও সিদ্ধান্ত নেননি কাকে ভোট দেবেন। ব্র্যাক ইনস্টিটিউটের এক সমীক্ষায় দেখা গেছে প্রায় 48.5% উত্তরদাতা একসময় নিজেদের অনিশ্চিত বলেছেন, যা রাজনৈতিক অস্থিরতার ইঙ্গিত দেয়। এই তারল্য বা অনিশ্চয়তা নির্বাচনের ফল আমূল বদলে দিতে পারে, কারণ বাংলাদেশে প্রতি আসনে ভোটারের সংখ্যা গড়ে প্রায় 4 লক্ষ। ফলে কয়েক হাজার ভোট এদিক ওদিক হলেই ফল উল্টে যেতে পারে। বিশেষ করে তরুণ ভোটার এবং হাসিনা পরবর্তী রাজনৈতিক বাস্তবতায় হতাশ নাগরিকদের একটা বড় অংশ এখনও মনস্থির করেননি। যে দল এই শেষ মুহূর্তে এই ভোটারদের সংগঠিত করতে পারবে তারাই বাড়তি সুবিধা পেতে পারে। 2. কম ভোট উপস্থিতি, জামায়াতের পক্ষে যেতে পারে সমীকরণ। ভোট দিতে নিজ নিজ এলাকায় ফিরতে মানুষের উৎসাহ চোখে পড়ার মতো হলেও নির্বাচন কমিশনের মহড়া ভিন্ন চিত্র দেখাচ্ছে। ভোটারদের স্বাভাবিকের তুলনায় অনেক বেশি সময় লাগছে ভোট দিতে, কারণ একই সঙ্গে নির্বাচন ও গণভোট দুটির প্রক্রিয়া সম্পন্ন করতে হচ্ছে। একাধিক রিপোর্ট বলছে ধীরগতির ভোট গ্রহণে লাইনে দীর্ঘ অপেক্ষা, ক্লান্তি ও বিরক্তির কারণে অনেকেই ভোট না দিয়ে ফিরে যেতে পারেন। বাংলাদেশ ইনস্টিটিউট অফ ডেমোক্রেসি অ্যান্ড ডেভেলপমেন্টের বিশ্লেষণ অনুযায়ী ভোটার উপস্থিতি যদি 65 থেকে 68% থাকে তাহলে বিএনপি নেতৃত্বাধীন জোট সুবিধা পেতে পারে, কিন্তু উপস্থিতি যদি 53 থেকে 58% নেমে যায় তাহলে লাভবান হতে পারে জামায়াত নেতৃত্বাধীন জোট। কম ভোটদান সাধারণত সেই দলগুলোর পক্ষে যায় যাদের শক্ত ক্যাডার ভিত্তিক সংগঠন রয়েছে। এই জায়গায় জামায়াতের সাংগঠনিক শৃঙ্খলা বড় ফ্যাক্টর হতে পারে। 3. নারী ও প্রবীণ ভোটারদের অনীহা, নির্ধারক হয়ে উঠতে পারে ফল। ধীর ভোট প্রক্রিয়া, নিরাপত্তা নিয়ে সংখ্যা এবং রাজনৈতিক হিংসার আবহ, এই সব মিলিয়ে মহিলা ও প্রবীণ ভোটারদের অংশগ্রহণ কমতে পারে বলে আশঙ্কা রয়েছে। এক সমীক্ষায় দেখা গেছে ভোট দেওয়ার ইচ্ছা প্রকাশ করা মহিলার হার কয়েক মাসে উল্লেখযোগ্যভাবে কমেছে। যদি ভোটের দিন উত্তেজনা বা হিংসা ছড়ায় তাহলে এই শ্রেণীর বড় অংশ বুথে নাও যেতে পারেন। এদিকে জাতীয় নির্বাচনের মাত্র 3 দিন বাকি থাকতেই অন্তর্বর্তী সরকারের একের পর এক বড় প্রকল্প অনুমোদন ও আন্তর্জাতিক চুক্তি সইয়ের বিষয়গুলো নিয়ে এখন দেশ জুড়ে তোলপাড় চলছে। সাধারণত তফসিল ঘোষণার পর বিদায়ী সরকারের কর্মকাণ্ড রুটিন কাজের মধ্যে সীমাবদ্ধ থাকার কথা থাকলেও গত 25 দিনে প্রায় 1,07,000 কোটি টাকার 64টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে, যার একটি বড় অংশই সম্পূর্ণ নতুন। সরকারের 1.5 বছরের শাসনামলে সব মিলিয়ে অনুমোদিত প্রকল্পের ব্যয় 2 লাখ কোটি টাকা ছাড়িয়ে গেছে। এসব বিশাল ব্যয় ও প্রকল্প থেকে বড় ধরনের লুটপাটের আশঙ্কা প্রকাশ করছেন বিশ্লেষকরা। অনেকের মতে নির্বাচনের ঠিক আগে এমন তোড়জোড় কেবল প্রশাসনিক শিষ্টাচার বহির্ভূতই নয়, বরং এর পেছনে রাজনৈতিক ও গোষ্ঠীগত সুবিধা দেওয়ার উদ্দেশ্য থাকতে পারে। একই সময়ে বিদেশের সঙ্গে বিভিন্ন স্পর্শকাতর চুক্তি নিয়েও প্রশ্ন উঠেছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি বাণিজ্য চুক্তি সই হতে যাচ্ছে, যেখানে বাংলাদেশ বড় অঙ্কের আমদানির প্রতিশ্রুতি দিয়েছে। এরই অংশ হিসেবে বোয়িং থেকে প্রায় 37,000 কোটি টাকায় 14টি উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যদিও এগুলোর সরবরাহ শুরু হবে 2031 সালের পর থেকে। অর্থাৎ বর্তমান সরকার চুক্তি করলেও এর বিশাল ঋণের বোঝা টানতে হবে পরবর্তী নির্বাচিত সরকারকে। এছাড়া চীন ও যুক্তরাজ্য থেকে জাহাজ ও তেল ট্যাঙ্কার কেনার বিষয়গুলো চূড়ান্ত পর্যায়ে রয়েছে। বৈদেশিক ঋণের বোঝা ইতোমধ্যে প্রায় $77 বিলিয়ন পৌঁছেছে, যা ভবিষ্যতে ঋণ পরিশোধের ক্ষেত্রে চরম অস্থিরতা তৈরি করতে পারে। অন্যদিকে নবম পেস্কেল প্রস্তাবের মাধ্যমে বছরে আরও অতিরিক্ত 1 লাখ কোটি টাকার বেশি ব্যয়ের পথ তৈরি করা হয়েছে। বর্তমানের উচ্চ মূল্যস্ফীতি ও চরম রাজস্ব ঘাটতির সময়ে এই সিদ্ধান্তকে অর্থনীতির জন্য আত্মঘাতী বলছেন বিশ্লেষকরা। অর্থনীতিবিদদের মতে শেষ মুহূর্তে এমন সব বড় ও দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত নিয়ে বর্তমান অন্তর্বর্তী সরকার মূলত নির্বাচিত সরকারের হাত পা বেঁধে দিচ্ছে। সরকার এসব পদক্ষেপকে উন্নয়নের জন্য জরুরি ও ভবিষ্যৎ সরকারের কাজ সহজ করার উদ্যোগ দাবি করলেও সমালোচকরা একে দেখছেন ভুল সময়ে নেওয়া ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত হিসেবে, যা দেশের অর্থনীতিকে দীর্ঘমেয়াদী সংকটের মুখে ঠেলে দিতে পারে। এদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও ঢাকা 15 আসনের প্রার্থী ডাক্তার শফিকুর রহমানের 13টি নির্বাচনী বুথ ভাঙচুর করা হয়েছে।
বুধবার 11 ফেব্রুয়ারি এক ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়ে ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জামায়াত আমির নিজেই। ডাক্তার শফিকুর রহমান তার পোস্টে জানান, ঢাকা 15 আসনে তার নির্বাচনী প্রতীক দাড়িপাল্লার 13টি বুথ ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। এই ঘটনাকে তিনি কাপুরুষোচিত কাজ হিসাবে অভিহিত করে বলেন, যারা এখনও সন্ত্রাস ও ভয়ভীতি দেখিয়ে আমাদের থামিয়ে দিতে চায় তারা ভুলে যাচ্ছে এ জাতি জুলাই পেরিয়ে এসেছে। জামায়াত আমির বলেন, জনগণকে আর দমিয়ে রাখা যাবে না। যারা দেশের পলিসি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনায় বসতে ব্যর্থ তারাই এখন সাংঘাতিকতার আশ্রয় নিচ্ছে। তিনি আরও যোগ করেন, ভয়ভীতির রাজনীতি আর চলবে না। সাধারণ মানুষের বুকে যেভাবে দাড়িপাল্লা জয়গা করে নিয়েছে তার প্রতিচ্ছবি আগামীকালের ভোটে ফুটে উঠবে ইনশাআল্লাহ।